আজ শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের হৃদয় ছোঁয়া গল্প মা আমার মা। চলুন গল্পটি শুরু করি। আমার নাম সাগরিকা, ডাকনাম মিলি। আমি জন্মেছিলাম ভয়ঙ্কর এক দুর্যোগের রাতে। তখনই বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল, তাই আমার সারাটা জীবনই ছেয়ে গেল দুর্যোগের কালো মেঘে। সবাই বলে কালোর পরে আলো, মেঘের পরে রোদ, কিন্তু আমার বেলায় তা সম্পূর্ণ বিপরীত। কালোর পরে কালো রাত, সে রাতের শেষ নেই। মেঘের পরে মেঘ, তারও পরে বিপর্যয়। আমার ছোটবেলাটা কেটেছিল বোসপুকুরে নিজেদের বাড়িতে। আমার বাবা মা দুজনেই খুব কড়া ছিলেন। তাদের কঠিন শাসন আমাকে সব সময় মেনে চলতে হতো। কাজেই পাড়ায় কারোর সঙ্গে বিশেষভাবে মেলামেশা করার সুযোগ পেতাম না। এমনকি স্কুলেও আমার কারোর সঙ্গে সখ্যতা সেই রকম হয়ে ওঠেনি। তবে কিনা কথা বলতাম ছোট বড় সবার সঙ্গেই। সবাই আমায় ভালোবাসতো। দিদিমণিরাও প্রায় প্রত্যেকেই ভালোবাসতেন আমাকে। আমার সত্যিকারের বন্ধুত্ব বলতে যা কিছু তা একমাত্র আমার মায়ের সঙ্গেই গড়ে উঠেছিল। তাই তবুও আমার সমবয়সীদের সঙ্গে বন্ধুত্বের যে আনন্দ, সেই আনন্দ থেকে আমি বরাবরই বঞ্চিত ছিলাম। পাড়ার অন্যান্য মেয়েরা কেমন ওর বাড়িতে যেত, ইচ্ছে মতো ঘুরে বেড়াতো, পিকনিক করতো, এই সব আমার জীবনে কখনো হয়ে ওঠেনি। এর জন্য আমার অন্তরে ক্ষোভের শেষ ছিল না। বাবা মা দুজনেই আমাকে খুব ভালোবাসতেন, আবার শাসনও করতেন। তবে কিনা বাবাকে আমি খুব একটা বেশি পেতাম না। তার কারণ বাবা সকালে করে অফিস যেতেন আর অনেক রাতে বাড়ি ফিরতেন। রবিবারও বাড়ি থাকতেন না বেশিক্ষণ। তাই মায়ের সঙ্গেই আমার স্নেহ মমতার বন্ধনটা বেশ জোরালো হয়ে উঠেছিল। আমার আরো একটা দুঃখ ছিল, আমার মামার বাড়ি থেকে কেউ আসতেন না বলে। কেন যে আসতেন না তা প্রথম প্রথম বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলাম। এ ব্যাপারে মাকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পেতাম না। আসলে ব্যাপারটা হলো কি, আমার মা বাবা বাড়ির সকলের অমতে বিয়ে করেছিলেন। আমার মামার বাড়ির ওরা ছিলেন মস্ত বড়লোক, আর আমার বাবা ছিলেন পুরোপুরি মধ্যবিত্ত। তবে আমার বাবা কিন্তু আমার মাকে খুব যত্নে রেখেছিলেন। তার কোনো স্বাদ আহ্লাদই অপূর্ণ রাখেননি আমার বাবা। কিন্তু এই সুখ আমার মায়ের কপালে বেশি দিন সইল না। মা আমাদের ছেড়ে একদিন চলেই গেলেন। সেদিন ছিল কনকনে শীত। সেদিন শীতকালীন ছুটির পর আমার স্কুল খুলবে। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। স্কুল যেতে যাতে দেরি না হয় তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মাও সকাল সকাল উঠে স্টোভে চায়ের জল চাপিয়েছেন। বাবা গিয়েছেন পাউরুটি আর মাখন আনতে। আমরা টোস্ট খেয়ে চা খাবো। তাই বাড়িতে তখন আমি, মা আর আমাদের কাজের মেয়েটি ছিল। আমি দাঁত মেজে মুখ ধুয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসেছিলাম। হঠাৎ মায়ের চিৎকারে সচকিত হলাম। প্রথমে ভাবলাম মা নিশ্চয়ই আরশোলা বা ইঁদুর দেখেছেন, কেননা এগুলো দেখলেই মা খুব ভয় পেতেন, ছোটাছুটি করতেন আর চেঁচাতেন। কিন্তু সেই সঙ্গে আমাদের কাজের মেয়েটাও চেঁচিয়ে উঠতে আমি পড়া ফেলে ছুটে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি মায়ের শাড়িতে আগুন লেগে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তখনই আমার গায়ে চাদরটা খুলে মায়ের গায়ে জড়িয়ে দিলাম। ভাগ্যক্রমে তাতেই আগুনটা একেবারে নিভে গেল। এদিকে হইচই শুনে পাড়ার সমস্ত লোকজন ছুটে এসেছে আমাদের বাড়িতে। সবাই তখন মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কেউ আমাকে সামলাতে লাগলো। এমন সময় বাবা এসে সব দেখে শুনে তো কপাল চাপড়াতে লাগলেন।
সেই মুহূর্তে কি যে করবেন তিনি তা কিছুতেই বুঝে উঠতে পারলেন না। পাড়ার ছেলেরা ততক্ষণে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছে। একটু পরেই অ্যাম্বুলেন্স এসে গেল। আমাদের পাড়ার ডাক্তারবাবুও খবর পেয়ে এসেছেন তখন। মাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। বাবা পাড়ার ছেলেদের সঙ্গে মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে গেলেন নার্সিং হোমে। আমি দুই হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমার স্কুলে যাওয়া মাথায় উঠল। আমাদের পাড়ার এক বৌদি আমাকে কোলে করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে আমার মামার বাড়ি থেকে আমার ছোট মামা আর আমার এক মাসির মেয়ে বেবিদি এলেন। বেবিদি ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মামার বাড়ির সঙ্গে এমনিতে আমাদের সম্পর্ক ভালো না থাকলেও পথে ঘাটে দেখা হলে সবাই আমাকে খুব আদর করত। যাই হোক, ওরা এসে পাশের বাড়ি থেকে আমাকে নিয়ে নার্সিং হোমে গেলেন মাকে দেখতে। নার্সিং হোমে গিয়েও তো আমি দারুণ কান্নাকাটি করতে লাগলাম মায়ের জন্য। আমার এই এতটুকু ছোট্ট জীবনে মাই যেন আমার সব। মাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? নার্সিং হোমে গেলাম বটে, কিন্তু তবে কিনা আমার শত কান্নাকাটিতে ডাক্তারবাবু বা নার্সরা আমাকে একবারের জন্য আমার মার সঙ্গে দেখা করতে দিলেন না। বললেন 3 দিন না গেলে দেখা হবে না, কেননা মায়ের অবস্থা নাকি খুবই খারাপ। এ কথা শুনে আমি আরো কাঁদতে লাগলাম। আমার ছোট মামা বেবিদি আমাকে কত সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু তাতে আমার কি কান্না থামে? সেই আমার জীবনের প্রথম কান্নার শুরু। আমার মন বলতে লাগলো মা আর কখনোই ভালো হয়ে ঘরে ফিরবেন না। একদিন এদিকে বাবার দিকেও আর তাকানো যায় না। বাবাকে দেখে মনে হতে লাগলো বাবা যেন পাথর হয়ে গেছেন। আমার ছোট মামা বাবাকে রাজি করিয়ে আমাকে নিয়ে আমার মামার বাড়িতে চলে গেলেন। যাবার পথে কোথায় যেন নেমে গেলেন। আমি বেবিদির সঙ্গে চলে গেলাম মামার বাড়ি। সেখানে গিয়ে দেখি আমার মাসি অর্থাৎ বেবিদির মা জানলার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছেন আমাদের আসার পথের দিকে চেয়ে। আমরা যেতেই আমার মায়ের নাম করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। শুধু মাসি নয়, আমার দাদু দিদিমা সবাই কাঁদতে লাগলেন। সেদিন থেকে মামার বাড়িতেই রয়ে গেলাম আমি। কিন্তু মুশকিল হলো মামিকে নিয়ে। উনি ছিলেন অত্যন্ত গরিব ঘরের মেয়ে। বিয়ের পর বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে অহংকার আর দেমাকে পা পড়তো না তার। আমাকে উনি একদমই সহ্য করতে পারতেন না। যাই হোক, এখান থেকে সবার আদরে ও মামির অনাদরে আমার দিন কাটতে লাগলো। সামনে আমার পরীক্ষা, তাই রোজই স্কুলে যেতে লাগলাম। কেউ না কেউ আমাকে স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো। 3 দিনের দিন স্কুল থেকে ফিরে বেবিদির সঙ্গে নার্সিং হোমে মাকে দেখতে গেলাম। গিয়ে দেখলাম নার্সিং হোমের বাইরে বাবা চুপচাপ এক জায়গায় বসে আছেন। আমাদের দেখেই বাবা বললেন, মা আগের চেয়ে একটু ভালো আছেন। মার ভালো থাকার কথা শুনে কি আনন্দ যে হলো তা বলে বোঝাতে পারবো না। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেবিদির সঙ্গে দোতলায় উঠে নার্সের কাউন্টার পেরিয়ে মার ঘরে গেলাম। গিয়ে দেখলাম মা চুপ করে শুয়ে আছেন। একজন নার্স বসে আছেন মার মাথার কাছে। মা আমাকে ও বেবিদিকে দেখে কেঁদে ফেললেন। মাকে কাঁদতে দেখে আমিও কাঁদতে লাগলাম। বেবিদি কোনো রকমে আমাদের দুজনকে চুপ করালেন। আমি মার কাছে যাবার জন্য ছটফট করছিলাম, কিন্তু নার্স আমাকে মার কাছে যেতে দিলেন না। একটু পরেই বললেন, আর দেখা করা যাবে না, সময় হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। এত কি করা যায়? বাবার কাছে নিচেই নেমে এলাম। এসে দেখি আমাদের পাড়ার কয়েকজন এসেছেন মায়ের খোঁজ খবর নিতে। আসলে আমার মাকে তো সবাই ভালোবাসতেন,
তার উপর একটা কর্তব্যবোধের ব্যাপারও তো আছে। আমাদের পাড়ার সেই বৌদি জিজ্ঞেস করলেন, কি রে, কেমন দেখলি মাকে? বললাম, ভালো। তারপর বাবার কাছে গেলাম, দেখে মনে হলো আমার বাবার মতো অসহায় বুঝি এই জগতে আর কেউ নেই। এই 3 দিনে বাবার যা অবস্থা হয়েছে তা চোখে দেখা যায় না। নাওয়া খাওয়া সবই বোধহয় ত্যাগ করেছেন বাবা। আমি বললাম, বাবা তুমি খাওয়া দাওয়া কোথায় করছো? বাবা সেই বৌদিকে দেখিয়ে বললেন, ওদেরই বাড়িতে। আমার এই বিপদের দিনে ওরা খুব করছে রে। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা মা বাঁচবেন তো? বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চয়ই বাঁচবেন। বাঁচবেন বলেই তো ঠিক সময় তুই তোর চাদরটা চাপা দিয়ে ওর গায়ের আগুনটা নিভিয়ে দিতে পেরেছিলি। তাছাড়া ডাক্তারবাবু তো বললেন অন্য দিনের চেয়ে অনেক ভালো আছেন আজ, মাস দুয়েকের মধ্যেই সেরে উঠবে। বলে বললেন, তুই কিন্তু এ নিয়ে বেশি মন খারাপ করিস না, পরীক্ষাটা ভালো করে দে কেমন? আমি বললাম, আচ্ছা। বেবিদি এসে তখন আমার হাত ধরলেন, বললেন, মা ঠিকই ভালো হয়ে উঠবে, এখন বাড়ি চল তো দেখি, দেরি হয়ে যাচ্ছে। অগত্যা বেবিদির সঙ্গে বাড়ি ফিরে এলাম। মার কি হবে না হবে কিছুই জানি না, তবুও মা ভালো আছেন শুনে মনে একটু জোর পেলাম। পরদিন থেকে মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম, স্কুল যেতে লাগলাম। এইভাবে আমার জীবনের স্রোত অন্য গতিতে বইতে লাগলো। মা রইলেন নার্সিং হোমে, বাবা রইলেন বাড়িতে, আমি রইলাম মামার বাড়িতে। অথচ কি সুখের কি আনন্দের জীবনই না ছিল আমার। এখানকার জীবন হলো ধরা বাঁধা রুটিন মাফিক। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে পড়তে বসা, তারপর স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে চুপচাপ ঘরে থাকা। এর উপর মামির দুর্ব্যবহার যেন মনকে বিষিয়ে দিল। এখানে আমার একটুও ভালো লাগে না, অথচ আমি নিরুপায়, আমি অসহায়। মায়ের কাছে তারপর থেকে আর যাওয়া হয়নি। বেবিদির কাছে থেকে মায়ের খবর পেতাম। বেবিদিরাও একসময় তাদের নিজেদের বাড়ি চলে গেলেন, আর কদিনই বা এখানে থাকবেন তারা। বেবিদিরও তো এটা মামার বাড়ি। মায়ের খবর শুনে এখানে এসেছিলেন কয়েকদিন, তবে এ বাড়ি থেকে চলে গেলেও বেবিদি মাঝে মাঝে এসে আমার মায়ের খবর দিতেন। যাই হোক, এইভাবে আমার দিন কাটে। এইভাবে ডামাডোলের মধ্যে দিয়ে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বরে পড়লাম আমি। শুনে বাবা এলেন আমায় দেখতে, আমার গায়ে হাত দিয়ে তাপ পরীক্ষা করে বললেন, চলো তোকে একবার ডাক্তারখানা নিয়ে যাই। ডাক্তার কাকু আমাদের পাড়ারই, বরাবরই আমাকে দেখে আসছেন। অনেক দিন বাদে নিজেদের পাড়ার যাবার আনন্দে মনটা নেচে উঠল। বাবাকে বললাম, বাবা অনেক দিন মাকে দেখিনি, আজ একবার মাকে দেখিয়ে আনবে? বাবা বললেন, বেশ তো চল, আগে নার্সিং হোমে গিয়ে পরে বরং ডাক্তার কাকুর ওখানে যাব। তোর মা কালকে তোর কথা জিজ্ঞেস করছিল, বলছিল ও পড়াশোনা ঠিক মতো করছে কিনা, পরীক্ষা কেমন দিল, এইসব। মাকে দেখতে যাব এই আনন্দে মন আমার নেচে উঠল। তাই জ্বরের কষ্ট ভুলে যাবার সঙ্গে নার্সিং হোমেই আগে গেলাম। গিয়েই শুনি মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপের দিকে। বাবাও বেশ ঘাবড়ে গেলেন, বললেন, সে কি, কালও তো ভালো ছিল, কত কথা বললো। ডাক্তারবাবু বললেন, এইসব পেশেন্টদের আজকাল বলে কিছু নেই, কখন যে কি হয় কেউ বলতে পারে না। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, অস্থির হয়ে উঠল মন। দূর থেকে দেখলাম মার অক্সিজেন চলছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। আমার কেন জানি না মনে হলো মা আর বাঁচবেন না। আমি ছুটে গিয়ে ডাক্তারবাবুর পা জড়িয়ে ধরলাম, বললাম, আমার মাকে আপনি যেভাবেই হোক বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, এই জগতে আমার মা ছাড়া আর কেউ নেই।
বাবা তো সারাদিন অফিসেই থাকবেন, কিন্তু মা। ডাক্তারবাবু বললেন, আমরা তো চেষ্টা ত্রুটি করছি না মামুনি। ভগবানকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাউকে রাখা না রাখা সবই তার ইচ্ছার উপর নির্ভর করে। আমরা তাকে স্মরণ করে অসুস্থ মানুষকে সুস্থ করার চেষ্টা করি মাত্র। মনটাকে একটু সংযত করে বাবার সঙ্গে গেলাম আমার জ্বরের জন্য পাড়ার ডাক্তার কাকুর কাছে ওষুধ নিতে। উনি বললেন, ভয়ের কিছু নেই, সামান্য সর্দি জ্বর, একটু সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। ওষুধ খেয়ে ওষুধ নিয়ে বাবার সঙ্গে একটা ট্যাক্সি করে আবার এলাম নার্সিং হোমে। ট্যাক্সিতে ওঠার পর থেকেই আমার মনটা যেন কেমন করছিল, উত্তেজনা বাড়ছিল। ফিরে গিয়ে মাকে আবার কেমন দেখবো সেই জন্য। যাই হোক, ট্যাক্সি থেকে নেমে নার্সিং হোমের দোতলায় উঠেই দেখি মার ঘরে একটা চাপা উত্তেজনা। ডাক্তারবাবু ও নার্সরা ছোটাছুটি করছেন। আমার কান্না আমি আর চেপে রাখতে পারলাম না। আমার বুকের ভেতরটা যেন ফেটে যেতে লাগলো। আমি কেঁদে বললাম, মা, মা গো, আমায় এইভাবে ফেলে রেখে তুমি চলে যেও না মা। তুমি ছাড়া আমাকে আদর যত্ন করার, আমাকে দেখার কেউ নেই। আমার সেই কান্না মা শুনতে পেলেন না। কি করেই বা শুনবেন? তিনি কি তখন তার মধ্যে আছেন? কেঁদে কেঁদে ভগবানকে বললাম, হে ভগবান, এ তোমার কেমন বিচার? আমি একটু বড় হওয়া পর্যন্ত আমার মাকে তুমি বাঁচিয়ে রাখতে পারলে না? বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মার ঘরে ঢুকে মার অবস্থাটা কেমন দেখতে গেলেন। ডাক্তারবাবু ও নার্সরা বাবাকেও ঢুকতে দিলেন না। বললেন, পেশেন্টের অবস্থা এখন আমাদের নাগালের বাইরে, বাইরে অপেক্ষা করুন, কোথাও যাবেন না, বলে দরজা বন্ধ করে দিলেন। আমরা ওয়েটিং রুমে বসে রইলাম। একটু পরেই ডাক্তারবাবু এসে বললেন, না, বাঁচাতে পারলাম না। বাবা তখনই উল্টে পড়ে যাচ্ছিলেন। ডাক্তারবাবু ও নার্সরা সঙ্গে সঙ্গে ধরে ফেললেন তাকে। বললেন, এ অবস্থায় এত ভেঙে পড়লে চলে? বাচ্চা মেয়েটাকে মানুষ করতে হবে, কত দায়িত্ব আপনার, মনকে শক্ত করুন। আমার মধ্যে তখন আমি নেই। ওই মর্মান্তিক খবর শুনেই মনে হলো আমার চোখের সামনে পৃথিবীটা যেন বনবন করে ঘুরছে, পায়ের নিচে মাটি কাঁপছে। সত্যি সত্যি ভূমিকম্প হচ্ছে কি? এরই মধ্যে ডাক্তারবাবু ও নার্সরা বাবাকে ও আমাকে ধরাধরি করে নিচে নামালেন। বাবা তখন কোনো রকমে টলতে টলতে ফোন করলেন মামা বাড়িতে, মাসির ওখানে। বেবিদিকে ফোনে বললেন, সব শেষ হয়ে গেল রে, তোর আয়। একটু পরেই মামার বাড়ি থেকে, মাসির ওখান থেকে গাড়ি নিয়ে সবাই এসে হাজির হলেন। ইতিমধ্যে ডাক্তার, নার্স ও অন্যান্য রোগীদের আত্মীয়রা বাবাকে আর আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। বেবি দিয়ে আসতেই বাবা ডুগরে কেঁদে বললেন, সব শেষ হয়ে গেল রে বেবি, সব শেষ হয়ে গেল। আমিও কেঁদে বেবিদিকে জড়িয়ে ধরলাম। আমার মা নেই, এখন আমি কার কাছে থাকবো বেবিদি? মাসি বেবিদি আমাকে আদর করে বুকে জড়িয়ে বললেন, কেন, তুই আমাদের কাছে থাকবি? ততক্ষণে খবর পেয়ে আমাদের পাড়া থেকে দেখলাম সবাই এসেছে। নার্সিং হোমের ডাক্তারবাবু এসে আমার মামাকে বললেন, আজ আর কিছু করার দরকার নেই, ডেড বডি আমরা রেখে দিচ্ছি, যা করার কাল করবেন। তার আগে আপনারা বরং দুটো ধূপকাঠি ওর ঘরে জ্বালিয়ে দিয়ে আসুন। ডাক্তারবাবুর কথা মতো মামার বাড়ির ওরা তাই করলেন। রাত 11টা, আমরা সবাই বাড়ি ফিরে এলাম। বাড়ি মানে মামার বাড়ি। বাবা বাড়ি চলে গেলেন পাড়ার লোকদের সঙ্গে আমাদের নিজেদের বাড়িতেই। সেই কাল রাত্রিরও অবসান হলো এক সময়। মায়ের শোকে সারা রাত কেঁদে কেঁদে ভীষণ দুর্বল হয়ে পড়লাম আমি। পরদিন ভোর হতেই লোকজন সব এসে গেল। আমার মাকে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে ফুলের বিছানা খাটে শুইয়ে নিয়ে যাওয়া হলো শ্মশানে। চির প্রণম্য অগ্নির চিতায় শুইয়ে মা আমার
ধোঁয়ায় কুণ্ডলী হয়ে স্বর্গারোহণ করলেন। আমার সুখ, শান্তি, ভালোবাসার সব কিছুরই সমাধি হয়ে গেল। এইভাবেই দিন কেটে যায়। বাবা যেন পাগলের মতো হয়ে উঠলেন। মায়ের ওই ব্যাপারটায় প্রচুর দেনা হয়ে গিয়েছিল বাবার। মামার বাড়ির ওরা এ ব্যাপারে বাবাকে একটুও সাহায্য করলেন না। এদিকে দাদু দিদিমার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। এই সঙ্গে বাড়তে লাগলো দজ্জাল মামির আমার প্রতি অকথ্য অত্যাচার। বাবা মাঝে মাঝে আমাকে দেখতে আসতেন। আমি বাবার কাছে কেঁদে কেটে আমাকে বাড়ি ফিরিয়ে না নিয়ে যাবার কথা বললাম। একদিন আমার কান্না দেখে বাবা বললেন, তুই যে বড্ড ছেলে মানুষ মা, তোকে পালন করবে কে? আমি সকাল 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, ফিরবো রাত 11টায়। সারাদিন তুই কি করে কি করবি? তুই একা আছিস জানলে বাড়িতে চোর ডাকাত ঢুকবে যে। আমি বললাম, তাহলে তুমি আমাকে দেখাশোনার জন্য একটা কাজের মেয়ে ঠিক করো। বাবা ম্লান হেসে বললেন, কাজের মেয়ে চাইলেই কি পাওয়া যায়? যে ছিল সেও তো ওই ঘটনার পর কাজ ছেড়ে চলে গেল। একটা বয়স্ক তেমন কাউকে পেলে যদি পাই, হ্যাঁ, তাহলে এসে তোকে নিয়ে যাব। তাছাড়া তোর মায়ের ভালো ভালো শাড়ি গয়না সব যদি কাজের আছিলায় এসে চুরি করে নিয়ে যায় কাজের লোকেরা, তখন? অতএব আমার আর যাওয়া হয় না, দুর্গতির শেষ থাকে না। ইতিমধ্যে হঠাৎ একদিন দাদু মারা গেলেন। তারপরে যা হলো তা বোধহয় সভ্য যুগ বলেই সম্ভব। দাদুর শোকে দিদিমা আছাড় কাছাড় করে কাঁদলে মামি তাকে কি মুখই না করতেন। হাত মুখ নেড়ে মস্ত হাঁ করে রাক্ষসীর মতো তেড়ে আসতেন। মামি পরের মেয়ে, তাকে দোষ দেব না। মামাও সবকিছু দেখেও না দেখার ভান করতেন। এরপর হলো কি, মামা একদিন একটা গাড়ি ডেকে দিদিমাকে রেখে এলেন কোথায় যেন এক বৃদ্ধাবাসে। সেদিন দিদিমার সে কি কান্না! বললেন, তুই আমাকে সত্যি সত্যি বউয়ের কথা শুনে আমার স্বামীর ভিটে থেকে তাড়িয়ে দিলি? তোর প্রাণে কি এতটুকুও দয়া মায়া নেই? মামা বললেন, তোমার ভালোর জন্যই এই কাজ করতে হলো মা। বাবা মাকে বাড়ি থেকে তাড়ানো যায়, কিন্তু বউকে তাড়ানো যায় না। ওর বাবা মা ভাই দাদারা তাহলে কোর্টে কেস করে বধূ নির্যাতনের মামলা দায়ের করে আমাকে জেলে পুরবে, খোরপোশ আদায় করবে। কিন্তু বাবা মার ক্ষেত্রে এই রকম কোনো আইন নেই। যদি কখনো শ্বশুর শাশুড়ি নির্যাতনের জন্য বধূ অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো আইন হয়, তখনই তুমি বাড়ি ফিরবে। অতএব আমি নিরুপায়। তুমি হলে আমার জননী, জন্মভূমিষ্ঠ, স্বর্গদয়ীপি গড়িয়সী। আমাকে ক্ষমা করো মা। দিদিমা কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। আমিও কাঁদলাম কত। মামি দূর থেকে মুখ ভেঙচে আমাকে তিরস্কারের ভঙ্গিতে বললেন, আবার কান্না, যেন কতদিনের আপনজন। জন্মে স্তক ভিটে মারায়নি, এখন মাকে চিবিয়ে খেয়ে আমার ঘর জ্বালাতে এসেছে। এই পাপ ভিটে ঢোকার পর থেকে আমার সংসারে সুখ শান্তি সব গেল। সোনার সংসার ছাড়কার হয়ে গেল আমার। বলে বললেন, এবার তোরও ব্যবস্থা করছি, দাঁড়া। বাপ এলেই ঢং করে কাঁদতে বসা বের করছি। দূর হয়ে যায় এখান থেকে, যে চুলোয় সে আছে সেখানে যা। এই ঘটনার ঠিক একদিন পরেই বেবি দিয়ে এলেন। আমি বেবিদিকে সব বলে হাতে পায়ে ধরে কান্নাকাটি করলাম। বললাম, আমায় তুমি তোমার কাছে নিয়ে চলো বেবিদি। এখানে আমি এক দণ্ড থাকতে পারছি না। এখানে থাকলে আমি মরে যাব। কথাটা বোধহয় মামির কানে গেল। বললেন, তুই মরবি? আমরা একে একে সবাই মরবো, কিন্তু তুই বেঁচে থাকবি। বেরো তুই এখান থেকে, বেরো বলছি। অগত্যা বেবিদি আমার বাবাকে ডেকে এনে সব কথা বলে আমাকে ওদের বাড়ি নিয়ে গেলেন। ওখানে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, কিন্তু মুশকিল হলো ওদের বাড়ি থেকে আমার স্কুল যাওয়া আসার। স্কুল ওখান থেকে অনেক দূর, তাই এই কষ্টটা বাবাকেই করতে হতো।
বেবিদি মাঝে মধ্যে যেতেন। এইভাবে প্রায় মাস 6 কেটে যাওয়ার পর একদিন বেবিদির বিয়ে হয়ে গেল। কি সুন্দর দেখতে জামাইবাবুকে! আমার খুব ভালো লেগে গেল। বেবিদির বিয়ের পর আমি নিজেকে খুবই একা একা বোধ করতে লাগলাম। মা চলে গেলেন, বাবা থেকেও নেই। বেবিদির কাছেই যা আদর যত্ন পেতাম আমি। সেই বেবিদিরও বিয়ের পর একেবারে জামশেদপুরে চলে গেলেন। রইলেন শুধু মাসিমা আর মেসোমশাই। তা আমি একবার এমন একটা বেফাঁস কথা বলে ফেলেছিলাম, যার ফলে ওরাও আমার প্রতি বিরূপ হয়ে উঠলেন। আমি বলেছিলাম, মাসিমা, মামা না হয় মামির পাল্লায় পড়ে বৃদ্ধা মাটাকে বৃদ্ধাবাসে দিয়ে এলেন, কিন্তু মেয়ে হিসেবে তোমারও কি কোনো কর্তব্য নেই? তুমি তো তোমার মাকে নিজের কাছে নিয়ে রাখতে পারো। মাসিমা বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে তাকে প্রত্যেককে সংসারের কোলাহলের বাইরে রাখাই ভালো। বৃদ্ধাবাসগুলো তো সেই জন্যই তৈরি হয়েছে। তোর মামা ঠিক কাজই করেছে। তাছাড়া বাড়িতে বুড়ো বুড়ি পোষার ঝক্কি যে কত তা তুই কি করে বুঝবি? মাসির এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। হায় ভগবান, হে কি ভাষা! মুখ দিয়ে কি বেরোলো মাসির? বুড়ো বুড়ি পোষার? বাবা মা বুড়ো বয়সে এরা গৃহপালিত পশু নাকি? এরপরও আকাশে চন্দ্র সূর্য ওঠে? সত্যিই ওঠে, দিন যায় রাত হয়, প্রকৃতিও আপন নিয়মে চলে। আমারও চোখের জল শেষ হয় না। একে আমার ভূতের ভয় খুব, তবুও আমাকে আলাদা একটা ঘরে শুতে হয়। এমন সময় হঠাৎ একদিন মাসি আমাকে বললেন, এতদিনে তোর দুঃখের অবসান হলো রে। অনেক চেষ্টার পর তোর মেসো তোকে একটা বালিকা আশ্রমে রেখে আসবে ঠিক করেছে। ওখানে তুই সুখে থাকবি। ওরাই তোকে লেখাপড়া শেখাবে, পালন করবে। কত ভালো হবে বলতো? আমি বললাম, মাসি, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। আমার বড় ভয় করছে। ভয় কি মা? তোর যাতে ভালো হয় তাই তো করছি আমরা। তো দিদা যদি বৃদ্ধাশ্রমে থাকতে পারে, তুই তাহলে বালিকা আশ্রমে থাকতে পারবি না? মাঝে মাঝে আমরা গিয়ে তোকে দেখে আসবো। আমি কেঁদে বললাম, না, তোমরা কেউ আমাকে দেখতে যাবে না। দিদাকে তো একবারের জন্য কেউ দেখতে যাও না। দিদার বুঝি মন খারাপ করে না তোমাদের জন্য? তার চেয়ে এখান থেকে আমি আমার বাবার কাছেই থাকবো। মাসি বললেন, তাহলে তোর বাবার সঙ্গে কথা বলে দেখ। কেননা তোর বাবার সঙ্গে আলোচনা করেই তো আমরা বালিকা আশ্রমের ব্যবস্থাটা করেছিলাম। আমার পায়ের তলায় থেকে পৃথিবীটা যেন দুলে উঠল। বাবার সঙ্গে আলোচনা করে বাবা রাজি হলেন এই ব্যাপারে? তাই কি বাবা কম আসেন? আর কম আসেন বলেই তো আমার অর্ধেক দিন স্কুলে যাওয়া হয়ে ওঠে না। আমি দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। মাসি বললেন, শোন, এই বয়সে যার মা যায় তার সব যায়। তোর নাম সাগর, নোনা জলই যে তোর একমাত্র সম্বল মা। তোকে এখন অনেক কাঁদতে হবে। বাড়ি গিয়েও তুই সুখে থাকতে পারবি না, ওখানেও তুই দুঃখ পাবি। আমি জেদ করে বললাম, তবুও আমি বাড়িই যাব, বাবার কাছে থাকবো আমি। বাবা অফিস চলে গেলে পাশের বাড়ি বৌদির কাছে থাকবো আমি। মাসি হেসে বললেন, বেশ, তাহলে যা ভালো বুঝিস তাই কর। 2 দিন বাদেই বাবা এলেন। ইতিমধ্যে আমার পর পর 5 দিন স্কুল কামাই হয়ে গেছে। সব শুনে বাবা বললেন, তবে তাই হোক, ওকে তাহলে নিয়েই যাই। না হলে এখান থেকে ওর পড়াশোনারও ক্ষতি হচ্ছে, আমি নিয়মিত আসতেও পারছি না। বলে আমাকে বললেন, তুই বালিকা আশ্রমে যেতে পারতিস রে, কত মেয়ে ওইসব জায়গায় থেকে মানুষ হয়। আমি বললাম, তা হোক, আমি মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। বাবা আর কোনো কথা না বলে মাসির বাড়িতে আমাকে যা কিছু আমার ছিল গুছিয়ে নিয়ে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে দরজায় কড়া নাড়তেই এক ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। হাসি খুশি ভরা কি মিষ্টি তার মুখখানি। বাবা বললেন, নে পেন নাম কর, ইনি তোর নতুন মা।
এখন থেকে তোর সব ভার উনিই নেবেন। আমার মধ্যে তখন আমি নেই। নতুন মায়ের পরনে আমার মায়ের শাড়ি, নতুন মায়ের গায়ে আমার মায়ের গহনা। আমি যেন পাথর হয়ে গেলাম। এই জন্যেই কি বাবা আমাকে বালিকা আশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছিলেন? আমি নতুন মাকে প্রণাম করলাম। নতুন মা আমাকে বুকে জড়িয়ে অনেক আদর করে কোলে তুলে নিলেন। চোখের জলে আমার বুক ভেসে যাচ্ছে তখন। সে জলের স্বাদ মিষ্টি নয়। আমি যে সাগর, সাগরিকা। সাগরের জল সব সময় নোনা। নতুন মায়ের অনেক আদর সত্ত্বেও বাবাকে বললাম, তুমি আমাকে বালিকা আশ্রমে পাঠিয়ে দিও বাবা। ওখানে যেতে আমি আর না করব না। বাবা বললেন, অনেক ভেবেচিন্তে আমি তো সেই ব্যবস্থাই করেছিলাম মা। আমার মনে হয় ওখানেই তুই ভালো থাকবি। আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে মায়ের বাঁধানো ছবিটা বুকে নিয়ে কাঁদতে লাগলাম। মা, আমার মা, আমাকে তুমি যত তাড়াতাড়ি পারো তোমার কাছে টেনে নাও। এইভাবে বেঁচে থাকতে আমি আর পারছি না। আমার মা ছবির ভেতর থেকে কাঁদলেন কিনা আমি তা দেখতে পেলাম না। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।